এই শিক্ষাকে আমরা ধারণ করি। এই শিক্ষা জামাত ইসলামের কোনো আলাদা শিক্ষা নেই, শিক্ষা হচ্ছে ইসলামের শিক্ষা। তো আমরা এই শিক্ষা নিয়ে মানুষের কাছে যাচ্ছি। এটা একটা পেশা শুধু নেই, যে বললাম এটা একটা ইবাদত। তো মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কষ্ট বেদনাকে লাঘব করা, এটা আসলে সর্বোত্তম একটা ব্যবস্থা। জামাত ইসলামী প্রথম থেকেই একটা জনবান্ধব দল। আমরা সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে যাওয়ার জন্য, যেহেতু এটা ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, আমাদের নবীর শিক্ষা। মানুষের কল্যাণে, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে ভালোবাসা, মানুষকে সেবা সাহায্য করা, যতটুকু সামর্থ্য আছে তা নিয়েই করা। এবং সেটাতে আল্লাহ রসুলের সুন্নত হচ্ছে তিনি দল মত নির্বিশেষে কে ইমানদার কে গায়ের ইমানদার সেটা দেখেন। অমুসলিম এসে তার বাড়িতে ছিলেন, খাওয়া দাওয়া করছেন, তার বিছনা টিছনা সব নষ্ট করে গেছেন, তিনি কষ্ট পান নাই, বরং আফসোস করেছেন যে আমার মেহমানের কষ্ট হয়। আমার তো নবীর শিক্ষা এটা, যে নবীকে চলতে গিয়ে রাস্তায় তারা কাঁটা বিছিয়েছে, কষ্ট দিয়েছে, কেন কাঁটা দিল না, এটা খোঁজ নেওয়ার জন্য গিয়েছেন একদিন, যখন তিনি রাস্তায় কাঁটা দেন, কতটুকু মানবিক ছিলেন এবং তার সেবা করেছেন। এবং এই রেজাল্ট তিনি কি পেয়েছেন, যে তার জাত শত্রু বুঝতে পেরেছে যে না, আসলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু মানব। এই শিক্ষাকে আমরা ধারণ করি। এই শিক্ষা জামাত ইসলামের কোনো আলাদা শিক্ষা নেই, শিক্ষা হচ্ছে ইসলামের শিক্ষা। তো আমরা এই শিক্ষা নিয়ে মানুষের কাছে যাচ্ছি, এবং এই শিক্ষা নিয়ে আমরা যাই বলেই আমাদেরকে গত 15-16 বছর আমাদেরকে মানে কোনো ধরনের কোনো ন্যূনতম নাগরিক সুবিধা আমাদেরকে দেওয়া নেই, এবং আমাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে। ঘরে বসে কথা বললেও পুলিশ গ্রেফতার করেছে, ভাইদেরকে করেছে, বোনদেরকে করেছে, ছাত্রদেরকে করেছে, ছাত্রীদেরকে করেছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেসিবাদকে বিদায় দিয়েছেন, একটা অনুকূল পরিবেশ সমাজে আছে, সবাই কথা বলছেন, সবাই আলোচনা রাখছেন, সবাই কর্মসূচি পালন করছেন, তাহলে চমৎকার হচ্ছে। আমরাও মানুষের কাছে যাচ্ছি। এই যাওয়ার মাধ্যমে মানুষ অ্যাসেস করতে পারছে যে কথায় এবং কাজে মিল আছে কাদের, মিল নাই কাদের, সেটাও একটা জনগণের কাছে সেটা স্পষ্ট হচ্ছে। এবং আগের বাংলাদেশের তুলনা, আজকে থেকে 20-25 বছর আগের বাংলাদেশের তুলনায় এখনকার বাংলাদেশ অনেক অনেক, দুনিয়াটা অনেক পরিবর্তন, বাংলাদেশে পরিবর্তন আছে। মানুষ হিসেব নিকাশ করে বিবেচনা করে, তার বিবেচনা বোধ থেকে সে সঠিক এবং কল্যাণকর কি সেটা বুঝতে পারে। আমার ধারণা আগামীর বাংলাদেশ বিনির্মাণে যারা দায়িত্ব পালন করবেন, জনগণ যাদেরকে দায়িত্ব দেবে, এগুলো দেখেই তাদেরকে দায়িত্ব দেবে। পিআর নিয়ে 2024 সালের অক্টোবর মাসে আমরা প্রথম নির্বাচনী সংস্কারের যে প্রস্তাব দিয়েছিলাম, 41টা পয়েন্ট, তার মধ্যে অন্যতম এটা ছিল যে পিআরটা, অর্থাৎ এটা হুট করে পিআরটা আমরা আনি নাই, তার ব্যাখ্যা আমরা দিয়েছি। সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিলেন, আমাদের আমির জামাত সেটা ক্লিয়ার করেছেন যে আমরা এই কারণে মনে করছি যে ভবিষ্যতের বাংলাদেশে ফেস্টিভ্যাল যাতে ফিরে না আসে, পিআর সিস্টেমটাই ভালো, এবং এটার আমরা বিভিন্ন রেফারেন্স গুলো দিয়েছি, দুনিয়ার বিভিন্ন দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন আলোচনায়, ডায়লগে, সেমিনারে, সিম্পোজিয়ামে, মত বিনিময়, সরকারের ঐক্যমত্য কমিশনে আমরা কথাটা তুলেছি। আমরা যে প্রস্তাব লিখিত দিয়েছি সেখানে এটা সুনির্দিষ্ট আমরা উল্লেখ করে দিয়েছি যে এই কারণে আমরা পেয়ার চাই, এই বিষয় চাই। আগে পেয়ার ঠিক হোক, তারপরে পেয়ারের তো অনেকগুলো ফরম্যাট আছে, কোন ফরম্যাটে যাবে সরকার ঠিক করে। এবং জামাত এই ব্যাপারে সিনসিয়ারলি, সিরিয়াসলি, অত্যন্ত সততার সাথে এটা ভূমিকা রাখছে। এখন এখানে যদি কেউ কোনো কথা বলে থাকেন, এটা তার দায়িত্ব, আমার জনগণের কাছে সেটা স্পষ্ট আছে। আমরা মনে করি যে এই ধরনের একটা দায়িত্বশীল পদে থেকে যে কোনো বিষয়ে কমেন্ট করতে গেলে, বিশেষ করে একটা দলের নীতি পদ্ধতি যেটা খুবই স্পষ্ট, কোনো অস্পষ্টতা নাই, এটা আরো ভেবে চিন্তে বললে ভালো। দেশবাসীর কাছে একটি দায়িত্বশীল দল তার প্রধানকে হালকা নেওয়াটাই ভালো। ভবিষ্যতের জন্য আমরা এটা দৃষ্টি আকর্ষণ করছি। ছাত্র জীবনে পড়াশোনা শেষ করেছি, তারপরে বিদায় নিয়ে এসে আমি 2001 সাল থেকে বিদায় নিয়েছি, বিদায় নেওয়ার পর কোর্টে যাচ্ছি। এর আগে তো কোর্টে যেতে পারিনি, পেশাগত দিক থেকে দায়িত্ব পালন আরম্ভ করেছি, আজকে প্রায় 25 বছর হচ্ছে আমার এই পেশা। আগে যতটুকু সময় দিতে পেরেছি, দায়িত্ব যত বোঝা বাড়ছে, তত পেশাগত দিক থেকে সময় কমে যাচ্ছে আর কি। তারপরেও সময় পেলেই আমি একটু কোর্টে যাই, সেটা সিলেটের কোর্টে হোক, ঢাকার কোর্টে হোক, যেখানেই সুযোগ পেলে সেখানে যাই। এবং বিশেষ করে এটা আমি শুধু পেশা হিসাবে নেই, এটা আমি এবাদত মনে করি, যে একজন ভাইকে, একজন বোনকে যিনি বিচার প্রার্থী, তাকে সহযোগিতা করা। এই মহৎ প্রত্যাশা থেকেই আমি সব সময় যে কোনো ব্যক্তি আমাকে কোনো ফোন করলে, আইনগত কোনো সহযোগিতা চাইলে, কোর্টে চাইলে, যেভাবে আমি সেটা চেষ্টা করি। নিজে না পারলে আমার সিনিয়র কলিগ, জুনিয়র কলিগ বা আমার কলিগ যারা আছেন পরিচিত, তাদেরকে দিয়ে
এই পারপাসটা যাতে সার্ভ হয় সেটা চেষ্টা করি। এমনকি জেলের যে আমি প্রায় এই শেখ হাসিনার সময় 6 বার জেলে গিয়েছি। তো লং টাইম আমি জেলে ছিলাম, 1.5 বছর 6 মাস 8 মাস এইভাবে। তো তখনও জেলে থেকেও আমি চেষ্টা করেছি যে জেলের মানুষগুলো তো খুবই সাফার করে, তো তাদেরকেও সহযোগিতা করতাম। এটা এই করেছি এখানে যে চিঠি লেখে, আইনজীবীকে চিঠি লেখা যায়, বন্ধুদেরকে চিঠি লেখা যায় যে এই মানুষটাকে সহযোগিতা করবেন, তারই মামলাটা এইভাবে পরামর্শ দিয়েছি যে এইভাবে না হয় করেন। আমাদের অভিজ্ঞতা থেকে আমি একটু ক্রিমিনাল সাইডে প্র্যাকটিসটা একটু বেশি করি, সিভিলটা একটু কম করি, সিভিলে তো সময় বেশি দিতে হয়। তো এই এটা একটা পেশা শুধু নেই নাই, যে বললাম এটা একটা ইবাদত। তো মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কষ্ট বেদনাকে লাঘব করা, এটা আসলে সর্বোত্তম একটা ব্যবস্থা। এবং এই লক্ষ্যে আমি কাজ করছি এখন। যখনই সুযোগ পাই তখন সেটা দেখে কারাগার চেষ্টা করি। এটা ছাত্র শিবিরাতে পড়াশোনা এবং ছাত্র জীবনে, কর্মজীবনে এটার ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করছি। যে কোনো পেশাই আসলে এটা বলা যাবে না যে এই পেশাটা খারাপ। পেশাকে আমি কিভাবে নিচ্ছি, ইউজটা কিভাবে করছি সেটার উপর নির্ভর করে। সেটা আইন হোক, এটা চিকিৎসা পেশা হোক, এটা শিক্ষকতার মতো পেশা হোক। সেখানে গিয়েও মহৎ থাকা যায়, সেখানেও গিয়েও খারাপ কিছু করার সুযোগ থাকে। মানে আমি কি করব সেটা আমার উপর নির্ভর করে। আমি মনে করি এটা ব্যক্তির চয়েস, ব্যক্তির সততা, নৈতিকতা, তার দৃঢ় অবস্থানই এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে তাকে সঠিক পথ তাকে দেখায়।